Okay, today I am come back again with a new topic with my style. Today আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে মেইনলি ওয়েটল্যান্ড। মানে এই ওয়েটল্যান্ড সম্বন্ধে জানলে আমাদের কি কি জানতে হবে? ওয়েটল্যান্ড সম্বন্ধে ফার্স্টে আমাদের ওয়েটল্যান্ড কথাটা আসলে ইরান। আমরা জানি ইরানের ক্যাপিটাল সিটি হচ্ছে তেহরান এবং প্রেসিডেন্ট এট প্রেজেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ইরানে একটা শহর আছে রামসার। এই রামসার শহরেই 1971 সালের 2 ফেব্রুয়ারি 1971 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এই 1971 সালের 2 ফেব্রুয়ারিতে একটা কনভেনশন হয়। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে ওয়েটল্যান্ড কনভেনশন নামটা আছে এবং এটা এনফোর্স হয় 1975 সালে 1975। এটা এনফোর্স হয় কখন? এনফোর্স 1975। ওকে, এন্ড যখনই আমরা ইরান দেখব, ইরান চারটা ওয়ার্ড আছে, চারটা একটা গেম আছে যেটা হচ্ছে পোলো। এই পোলো গেমের সৃষ্টি কিন্তু ইরানে। চারজন প্লেয়ার লাগবে, প্লেয়ারও এখানে এই ইরানে পোলো খেলাতে 4 জন প্লেয়ার দরকার হয় একটা টিমে। এবং ইরান আচ্ছা, আরেকটা এই যে পোলো গেম খেলেই কিন্তু আমাদের দিল্লির একজন সুলতান কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। মোহাম্মদ ঘুরির দাস কুতুবউদ্দিন আইবক তিনি এই পোলো খেলা খেলেই ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। কখন? 1210 এডি। তো এবং এই যে কুতুবউদ্দিন আইবক তিনি কতদিন সিংহাসনে ছিলেন? 4 বছর। 4 তাহলে 1206 থেকে 1210। আরেকটা বিষয় যে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? এই কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন কার দাস? মোহাম্মদ ঘুরির দাস। মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হচ্ছেন স্লেভ ডাইনেস্টি বা হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন, দাস বংশ। তারপরে আসবে খলজি ডাইনেস্টি, তারপরে আসবে তুগলক ডাইনেস্টি, তারপরে আসবে সৈয়দ ডাইনেস্টি, তারপরে আসবে লোদি ডাইনেস্টি। তারপরে ডাইনেস্টি মানে সুলতানাত, এগুলি সব সুলতানের। হ্যাঁ, স্লেভ বা দাস বংশ, খলজি, তারপরে যে তুগলক, তারপরে হবে সৈয়দ, তারপরে লোদি, এগুলো সব সুলতানি আমার। যাই হোক, এটা হিস্ট্রি পার্ট চলে গেল। তো আমরা এই যে রামসার কনভেনশন পেলাম 1971 2 ফেব্রুয়ারি, এটা এনফোর্স হয় 1975-এ। তো এবার আমাদের আর কি বিষয় আসবে এখানে আমরা দেখব যে বর্তমানে এই যে ওয়েটল্যান্ড বা যেটাকে বলা হচ্ছে জলাভূমি, আমাদের ভারতে টোটাল কতগুলি ওয়েটল্যান্ডস রয়েছে? বর্তমানে আমাদের ভারতে এট প্রেজেন্ট হচ্ছে 89টা হচ্ছে। এটা অ্যাজ অফ নাও 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা চেঞ্জেস হতেই থাকে। যাই হোক, বর্তমানে আমাদের ভারতে 89টি ওয়েটল্যান্ডস রয়েছে। এবং সারা বিশ্বে যদি দেখা যায়, সারা বিশ্বে প্রায় 2000, ওয়ার্ল্ডে যদি দেখি আমরা, ওয়ার্ল্ডে 2525 প্রায় এতগুলো। হ্যাঁ, প্রায় এতগুলো, এগুলো চেঞ্জেস হতেই থাকে হিসাবটা, প্রায় আর কি 2525। এটা কোথাও 2530 এরকম আছে, হ্যাঁ, কোথাও আবার 2529 আছে, এগুলো চেঞ্জ হতেই থাকে। হ্যাঁ, তো ঠিক এটাই মনে রাখতে হবে 2525। তো আমাদের ভারতে সবচেয়ে বেশি ওয়েটল্যান্ড রয়েছে তামিলনাড়ুতে, প্রায় 20টা রয়েছে। দেয়ার আর 20 ওয়েটল্যান্ডস ইন তামিলনাড়ু। সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ওয়েটল্যান্ডস তামিলনাড়ুতে। এবং মনে রাখতে হবে সারা বিশ্বের মধ্যে ইউনাইটেড কিংডম, এখানে সবচেয়ে বেশি সংখ্যক ওয়েটল্যান্ডস আছে।
তারপরে আছে মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকো। তারপরে আছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়াতে আছে 89, আর মেক্সিকোতে যদি দেখি আমরা 144, আর ইউকে ইউনাইটেড কিংডমে হচ্ছে 176। ঠিক আছে, তাহলে ইউনাইটেড কিংডমে সবচেয়ে বেশি সংখ্যক ওয়েটল্যান্ডস রয়েছে, মেক্সিকোতে সেকেন্ড এবং ইন্ডিয়াতে থার্ড। আচ্ছা, ইউকে, ইউকের প্রেসিডেন্ট কে আছেন? সরি, প্রেসিডেন্ট হয় না ওখানে, ওখানে চার্লস III, কিং চার্লস III, কিং আছেন চার্লস III, চার্লস III, এবং কুইন হলো কে কিং এর ওয়াইফ, চার্লস III ওয়াইফ, তার নাম হচ্ছে ক্যামিলিয়া। এবং মেক্সিকো, মেক্সিকোর প্রেসিডেন্ট বর্তমানে একজন মহিলা আছেন, প্রথম আর কি মহিলা, যার নাম হচ্ছে সিএসপি ক্লোডিয়া স্যানবাউম পার্ডো। তারপরে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রেসিডেন্ট সবাই জানেন, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। তো এগুলো কি জেনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এবার যদি দেখি আমাদের ভারতের প্রথম যে ওয়েটল্যান্ড ছিল সেটা হচ্ছে চিল্কা, চিল্কা, যেটা হচ্ছে ওড়িশাতে আছে, ওড়িশা। এবং চিল্কা আর হচ্ছে আরেকটা আছে কেওলাডেও, ঘানা ন্যাশনাল পার্ক, কেওলাডেও, 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 এটা হচ্ছে রাজস্থানে আছে, রাজস্থানে। তাহলে এই দুইটা ছিল আমাদের প্রথম আর কি ওয়েটল্যান্ডস। ভারতের প্রথম ওয়েটল্যান্ডস হচ্ছে এই চিল্কা আর হচ্ছে কেওলাডেও। কোন সালে? এই দুইটা হচ্ছে ওয়েটল্যান্ডে প্রথম আর কি ওয়েটল্যান্ডের আওতায় আছে। রামসর কনভেনশনে আর কি যুক্ত হয়। কোন সালে? এটা হলো 1981, এটা হয়েছিল 1981 প্রথম। এই দুইটা ছিল আমাদের ভারতের রামসর সাইটস। তো বর্তমানে আছে 89টা রামসর সাইটস। এখন মনে রাখতে হবে এই যে কেওলাডেও, কেওলাডেও ঘানা ন্যাশনাল পার্ক, এটা এখন হয়ে গেছে ঘানা ন্যাশনাল পার্ক। কখন হলো এটা? এটা হলো ন্যাশনাল পার্ক কখন হয়েছে? 1982 তে হয়েছে, 1982, ইন দ্য ইয়ার 1982। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমাদের হচ্ছে সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় লার্জেস্ট সুন্দরবন, সুন্দরবন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। এবং সবচেয়ে ছোট হচ্ছে রেণুকা, সবচেয়ে ছোট হচ্ছে রেণুকা, স্মলেস্ট হলো রেণুকা। এটা এটা রয়েছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে। তো এইগুলো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি দেখা যায় যে এই সুন্দরবন, সুন্দরবনের এরিয়া কতটা? প্রায় 4,23,000 হেক্টর, 4,23,000 হেক্টর। আর রেণুকার যে আয়তন বা ক্ষেত্রফল সেটা হচ্ছে প্রায় 20 হেক্টর, 20 হেক্টর। সবচেয়ে ছোট যেহেতু 20 হেক্টর, 20 হেক্টর। এটা হলো 4,23,000 হেক্টর, 4,23,000 হেক্টর। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? এই যে সুন্দরবন সম্বন্ধে একটু আলোচনা করে নিই আমরা। সুন্দরবন, সুন্দরবন এটা সম্বন্ধে জানলে আমাদের প্রথমে দেখতে হবে 1973 তে এটা একটা টাইগার রিজার্ভ হয়েছিল, টাইগার রিজার্ভের ক্যাটাগরিতে পড়েছিল। তারপরে 1977 এ কি হয়েছিল? 1977 এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, and 1984 এ হচ্ছে ন্যাশনাল পার্ক, 1984 এ হয়েছে ন্যাশনাল পার্ক। এবং
1984 এ ন্যাশনাল পার্ক, 1987 এ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং 2019 এ এটা হয়েছে রামসার সাইট, রামসার সাইট। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1973 টাইগার রিজার্ভ, 1977 ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 1984 ন্যাশনাল পার্ক, 1987 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 2019 এ হচ্ছে রামসার সাইটস। তাহলে এই পয়েন্টগুলো সুন্দরবন রিলেটেড কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ওকে, তো আর কি আজকে যেটা আমাদের রাজস্থান, আমি একটু আগে বললাম যে রাজস্থান হলো, রাজস্থানে রয়েছে কেওড়াদেও রামসার সাইট। ওটা ন্যাশনাল পার্কে পরিণত হয়েছিল কোন সালে? 1982 তে। তো রাজস্থান সম্বন্ধে জানি আমরা একটু। রাজস্থানের ক্যাপিটাল সিটি আমরা জানি জয়পুর, পিঙ্ক সিটি। এবং রাজস্থানের এরিয়াটা খুব ইম্পর্টেন্ট একটু। রাজস্থানের এরিয়াটা হচ্ছে এরিয়া অফ রাজস্থান 3,42,000 3,42,000 3,42,239 239 বর্গ কিলোমিটার, স্কয়ার কিলোমিটার। ওকে, আর রাজস্থানের বর্তমানে সিএম চিফ মিনিস্টার রয়েছেন কে? ভজনলাল, আই থিংক ভজনলাল শর্মা। ওকে, এন্ড গভর্নর রয়েছেন কে? হরিভাউ কিষান রাও বাগদে। গভর্নর হরিভাউ কিষান রাও বাগদে। ওকে, এই পয়েন্টগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে। চিফ মিনিস্টার, গভর্নর যে কোনো এক্সামের আগে আগে এগুলো দেখে যেতে হবে। আমাদের রাজ্যে 28টা রাজ্য আছে, 28 রাজ্যের চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীর নাম, গভর্নরের নাম, এগুলো কিন্তু এক্সাম যে কোনো এক্সাম দেওয়ার আগে এগুলো মাথায় একটু নিয়ে নিতে হবে। আমাদের মাথাটা মানে মাথার কথা বললাম, স্মৃতিশক্তিতে থাকে না, অনেক সময় ভুলি আমরা, ঠিক আছে? তো যাই হোক, তো এবার আমাদের মাথাটা যদি কম্পিউটার হয়ে যেত। আচ্ছা, কম্পিউটার যেমনি বললাম, কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন? হু ইজ দ্য ইনভেন্টর অফ কম্পিউটার? চার্লস ব্যাবেজ। ওকে, এবার কম্পিউটারের মেমোরিগুলো যে দেখি, আমাদের মেমোরি তো আছেই। কম্পিউটারের মেমোরি অনেক পাওয়ারফুল মানুষের থেকে। তো আবার মানুষে আবিষ্কার করেছে কম্পিউটার। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি যে মেমোরি, কম্পিউটারের মেমোরিগুলো আমরা জানি র্যাম রম সম্বন্ধে জানি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম রম, রিড অনলি মেমোরি। এই র্যাম আবার অনেক প্রকারের থাকে, যেমন ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আছে, স্ট্যাটিস্টিক অ্যাক্সেস মেমোরি আছে। তো তারপরে আছে এদিকে রোমেরও ক্যাটাগরি আছে। তো এখানে আমি যেটা বলবো একটু যে র্যাম রম ক্যাচ মেমোরি, এগুলো কিন্তু হার্ডওয়্যার, ঠিক আছে? তবে ক্যাচ মেমোরির যে লেভেল 1টা ওটা হার্ডওয়্যার। লেভেল 1 ক্যাচ মেমোরি লেভেল 1, আর হচ্ছে রম র্যাম এগুলো হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু যদি দেখি ভার্চুয়াল মেমোরি কিন্তু হার্ডওয়্যার নয়। ভার্চুয়াল মেমোরি, রেজিস্টার এগুলো কিন্তু হার্ডওয়্যার নয়, নো হার্ডওয়্যার, এগুলো কিন্তু হার্ডওয়্যার। ওকে, তো এগুলো সব হার্ডওয়্যার, এগুলো হার্ডওয়্যার নয়। রেজিস্টার আছে 7 রেজিস্টার। যাই হোক, এগুলো কম্পিউটার মেমোরির কথা মনে পড়লো, তার জন্য এটা বললাম। তো এবার আরেকটা বিষয় এখানে জানতে হবে যে এখানে যে ক্যাচ মেমোরি যেটা বললাম, ক্যাচ মেমোরি লেভেল 3টা ওটা কিন্তু আবার হার্ডওয়্যার, ওটা আইসি চিপ থাকে। তো এখানে আরেকটা যেটা জিনিস যে কম্পিউটারের যে মানে আমরা জানি যে বিটের পরে হয় বাইট, বিটের থেকে বাইট বড়, বাইট থেকে তারপরে এর থেকে বড় হচ্ছে কোনটা? কিলোবাইট, মেগাবাইট।
কিলোবাইট, মেগাবাইট, তারপরে আসবে কি গিগাবাইট, টেরাবাইট, হ্যাঁ গিগাবাইট, টেরাবাইট, তারপরে আসবে কি, তারপরে আসবে পেটাবাইট, ইয়োটাবাইট, তারপরে আসবে ইয়োটাবাইট, লাস্টে আসবে জেটাবাইট, ইয়োটাবাইট। তাহলে এগুলো মনে রাখতে হবে যে বিট, বাইট, হ্যাঁ, তারপরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, হ্যাঁ, তারপরে যে তোমার ই ফর কি হবে, জেটাবাইট, জেড ফর জেটাবাইট, ওয়াই ফর ইয়োটাবাইট। ই ফর এটা একটু দেখে নেবেন, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো যাই হোক, এটা কোনো রকম ট্রিক করে মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, বিট, বাইট, কিলোমিটার এবার মনে রাখলেও হবে ট্রিক দিয়ে। বিট, বাইট, কিলোমিটার, জিটি পে, জেড ওয়াই, হ্যাঁ ওয়াই জেড হয় কিন্তু এখানে জেড ওয়াই। যাই হোক, এটা এগুলো একটু দেখতে হবে এক্সামের আগে আগে, বা এমনিতেও মেমোরিতে নিয়ে আসতে হবে এগুলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, যে আমাদের মেমোরি, কম্পিউটারের মেমোরি হয়ে গেল, আমাদের মেমোরি তো ক্ষয় হয়। তো মাটি, যেমন আমরা দেখি মাটি ক্ষয়, এর সঙ্গে একটা কথা মনে পড়লো, মাটি ক্ষয়, মাটি ক্ষয়। আচ্ছা, মেমোরি ক্ষয়, মেমোরি কিন্তু বাড়াতেও পারি আমরা, ওটা আমাদের নিজের হাতে। মাটি ক্ষয়, সয়েল ইরোশন, সয়েল ইরোশন এটাও কিন্তু একটা সয়েল ইরোশন, মাটি ক্ষয়, সয়েল ইরোশন যেটা। তো মাটি ক্ষয় হচ্ছে কি, অ্যাকচুয়ালি 4 প্রকার। একটা হচ্ছে কি স্প্ল্যাশ ইরোশন, স্প্ল্যাশ। আরেকটা হবে কি সিট ইরোশন, নেক্সট হবে রিল ইরোশন, নেক্সট হচ্ছে গালি ইরোশন। স্প্ল্যাশ কি হয়, স্প্ল্যাশে যখন বৃষ্টি সরাসরি মাটিতে পড়ে, বৃষ্টিটা যখন সরাসরি মাটিতে পড়ে, হ্যাঁ, তখন হচ্ছে এটা হয়। হ্যাঁ, তারপরে কি হয়, সিট ইরোশনে কি হয়, যখন হেভি রেইনফল হয়, প্রচুর বৃষ্টি হয়, ভারী রেইনফল হয়, তখন হচ্ছে মাটিটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ওকে, নেক্সট যখন কি হবে, রিল ইরোশন মানে নালি ক্ষয়, নালি মানে মানে হচ্ছে বৃষ্টি পড়লো সমতল জায়গাতে, মানে এরকম শুরু করে এরকম করে বেরোবে। এবার গালিটা কি হবে, এটা গালি ক্ষয়টা হচ্ছে, গালি ইরোশনটা হচ্ছে কি, নালি যখন হবে, নালিগুলো আস্তে আস্তে কি করবে, গর্ত করে দেবে, বড় বড় গর্ত করে দেবে, এটা হচ্ছে গালি ক্ষয়। এগুলো মনে রাখতে হবে, স্প্ল্যাশ, সিট, রিল, গালি, সিরিয়াল। প্রথমে স্প্ল্যাশ, এর থেকে এটা সিটের পরে রিলের পরে গালি। হ্যাঁ, তো তারপরে এই যে মাটি ক্ষয়কে, এই টপিকটা এমনকি ইউপিএসসি এক্সামে কিন্তু আসে এই কোশ্চেন এখান থেকে। হ্যাঁ, তো যাই হোক, এবার কি, যে এই যে মাটি ক্ষয়কে নিবারণ করার জন্য কি করা হচ্ছে, জায়গায় জায়গায় ড্যাম নির্মাণ করা হচ্ছে, আর কি হচ্ছে, বৃক্ষরোপণ, ঠিক আছে, ট্রি প্লান্টেশন, হ্যাঁ, এগুলো করা হচ্ছে। তারপরে কি, পশুচারণ কন্ট্রোল করতে হচ্ছে, হ্যাঁ, পশুচারণ কন্ট্রোল করতে হচ্ছে, পশুচারণ কন্ট্রোল। তারপরে কি হচ্ছে তোমার ঝুম চাষ, আপনার ঝুম চাষ নিয়ন্ত্রণ, হ্যাঁ, ঝুম চাষ নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু মানে উপায়, মাটি ক্ষয় নিবারণের উপায়। এর সঙ্গে আরেকটা কি, যেটা হচ্ছে লেগুমিনাস ক্রপস চাষ, মানে হচ্ছে ডাল জাতীয় শস্যের চাষ, ডাল জাতীয় ফসলের চাষ। হ্যাঁ, লেগুমিনাস, ইংরেজিতে বলা আছে লেগুমিনাস ক্রপস। এই ডাল জাতীয় ফসল চাষ করলে কি হয়, যে আমরা জানি বায়ুতে নাইট্রোজেন 78% আছে, অক্সিজেন আছে প্রায় 21%,
হ্যাঁ, তো বায়ুতে নাইট্রোজেন 78% থাকা সত্ত্বেও কিন্তু উদ্ভিদরা সরাসরি বায়ুর নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে না। কিছু ব্যাকটেরিয়া আছে যেমন রাইজোবিয়াম, এরা কি করে বায়ুর নাইট্রোজেনকে সরাসরি অ্যাবজর্ব করে নিতে পারে এবং এরা এই ডাল জাতীয় ফসল চাষ করলে হচ্ছে এই সব মাটি আর কি উর্বর হয়ে যায়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, তো এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এরা কি করে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে হচ্ছে জমিতে এনে দেয় এবং গাছ সেই নাইট্রোজেন পায় এবং ভালো থাকে, জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় তখন। তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা মনে রাখতে হবে নামটা। তো আচ্ছা, এইগুলো হচ্ছে, তো আজকে এখান থেকে স্টপ করি। ওকে, থ্যাংক ইউ।